নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গেদেতে ঘটে যাওয়া একটা দুর্দান্ত ঘটনা। একটা 14 বছরের বাচ্চা ছেলের ওপর কি কি সাংঘাতিক জিনিস ঘটে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কানে হেডফোনটা দিয়ে দাও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। আর ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে ritom915558। তোমাদের শোনা বা তোমাদের দেখা গল্প তোমরাও লিখে পাঠাতে পারো এই মেল আইডিতে। চলো আজকের গল্পটা শুরু করি। গল্প মেল করে পাঠিয়েছেন কৌশিক বিশ্বাস গেদে থেকে। দাদা যেভাবে গল্পটা আমাকে মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে আমিও তুলে ধরার চেষ্টা করলাম। আমি কৌশিক বিশ্বাস। আমার জীবনে কিছু এমন ঘটনা ঘটে 2024 সালে যেটা প্রচণ্ড ভয়ানক। সবাইকে নমস্কার জানিয়ে আমি কৌশিক বিশ্বাস গল্প শুরু করছি গেদে থেকে। গল্পটা ঘটে 2024 সালের আগস্ট মাসে 10 তারিখ। দিনটা আমি আমার পুরো লাইফে ভুলতে পারবো না। ঘটনাটা আমার নিজের ভাইয়ের সাথে ঘটে। কি ঘটে আস্তে আস্তে এক্সপ্লেন করছি। গেদেতে এখনও অনেক গ্রাম আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রামে আমি থাকি। আমার ভাইয়ের নাম ছোট বিশ্বাস। আমার বাড়িতে আমার বাবা মা, আমি আর আমার 14 বছরের ভাই। আমার বয়স 2024 সালের আগস্ট মাসে 24 বছর। আমার ভাইয়ের 14 বছর। আমার ভাই আমার থেকে 10 বছরের ছোট, তাই প্রচণ্ড আদুরে, প্রচণ্ড ভালোবাসি ভাইকে। ভাইও আমাকে খুব ভালোবাসে। প্রত্যেক দিন আমি ভাইকে নিয়ে মাঠে খেলতে যাই। ওখানে ভাইয়ের বয়সী আরও অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, তারাও আমায় দাদা দাদা বলে ডাকে। আমিও তাদের ভাইয়ের মতোই স্নেহ করি, তাদের সাথে ক্রিকেট খেলি। সেরকমই একটা দিন, আগস্ট মাস 10 তারিখ, সন্ধ্যা প্রায় নামে 5:30 বেজে গেছে। বাড়ি যাওয়ার সময় হয়েছে, লাস্ট ওভার বাকি। আমার এক ভাই বল করছে, আমি ব্যাটিং করছি। বলটা প্রচণ্ড জোরে বাড়ি মারি ব্যাট দিয়ে। বলটা গিয়ে পড়ে আমি যে মাঠে খেলছিলাম সেই মাঠের একদম কোণার একটা জঙ্গলে, পাশে আবার একটা দিঘি, তার ওপরে একটা তাল গাছ। যাই হোক, আমার ভাই বলটা খুঁজতে যায় খুব ভালোভাবে। আমি ওকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ও বলটা যখন ঘাসের মধ্যে খুঁজতে খুঁজতে না প্রায় 1 মিনিট কি 1.5 মিনিট পরে আমি দেখলাম আমার ভাই স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম দিঘির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আমি একটু অবাক হলাম। আমি ওর পেছন দিকে গিয়ে ওকে ডাকতেই ও ঘাবড়ে গেল, বলল বলটা পেয়ে গেছে। আমরা আমাদের মতো লাস্ট ওভার খেলে বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরে আমাদের ব্যাট বল দিয়ে এত বিশ্রী গন্ধ ছাড়ছে না যে আমার বাবা মা থাকতে পারছে না। বাবা চাষ করেন, বাবা প্রচণ্ড বকাবকি করলো যে তাড়াতাড়ি ব্যাট আর বলটা ধুয়ে আনতে। আমরাও তাই মতো ব্যাট আর বল ধুয়ে আনি। সেই রাতে আমরা যখন শুয়ে পড়ি সেরকম কিছু ঘটে না। পরের দিন সকালে ঘটে একটা অবাক জিনিস। আগের দিন রাতে মা ফ্রিজের মধ্যে একটু কাঁচা মাছ স্টোর করে রেখেছিল। সকালবেলা উঠে দেখে বাটিতে 1 পিসও মাছ নেই, শুধু মাছের কাঁটাগুলো পড়ে রয়েছে। মা তো প্রচণ্ড অবাক হয়ে গেল। মা বলল, রাতে ফ্রিজের মধ্যে রাখলাম, ফ্রিজ থেকে কে বার করবে? বাইরেও নেই যে বিড়াল কুকুর খেয়ে যাবে। তারপর ঘটলো আরও একটা অবাক জিনিস। ভাই কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। ভাই উঠতেই আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ভাইয়ের মুখের মধ্যে রক্ত লেগে রয়েছে আর আষ্টে গন্ধ ছাড়ছে। ভাইও প্রচণ্ড অবাক হলো। ভাই গিয়ে মুখ টুক ধুয়ে আসলো। আমি ওকে জিজ্ঞেস করতে ও বলল রাতে নাকি ও স্বপ্ন দেখেছে ও ফ্রিজ থেকে কাঁচা মাছ বার করে খাচ্ছে। আমরা অত কিছু না ভেবে আমরা হয়তো ভাবলাম কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু অতটা কেউ খেয়াল না করে নিজেদের মতো কাজ করতে থাকলাম। আমি তখন বাবার সাথে চাষবাসে হাত ফাত লাগাই একটু। তো আমি সকালবেলা চলে গেলাম বাবার সাথে। মা রান্না করছে, ভাই নিজের মতো পড়ছে। হঠাৎ করে মা খেয়াল করলো ভাই
নিজের মাথা দেয়ালের মধ্যে প্রচণ্ড জোরে জোরে বাড়ি মারছে আর নিজের নখ দিয়ে দেয়ালটাকে ঘষে যাচ্ছে। মা হঠাৎ করে ভাইকে বলে উঠলো, কী হলো রে, তুই ওরম করছিস কেন? ভাই মায়ের দিকে ঘুরে তাকালো। ভাইয়ের চাউনিটা প্রচণ্ড অন্যরকম। ভাইয়ের চোখে মুখে প্রচণ্ড রাগ। ভাই প্রচণ্ড হিংস্রভাবে মায়ের দিকে দেখছে। মা কিছু না বলে নিজের মতো রান্না করতে থাকলো। আবার ভাই কিছুক্ষণ পরে আর নিজের মাথা দেয়ালে ঠুকছে। মা এবার খুব রেগে গেল, খুন্তিটা নিয়ে গিয়ে বলল, একটা বাড়ি দেবো, কি করছিস এগুলো? এইবার যেটা হলো, মা সেটার জন্য তৈরি ছিল না। ভাই ঘুরে মায়ের গলা ধরে দেয়ালে একদম তুলে ধরলো। এবার বলে দিই, আমার মা প্রায় প্রচণ্ডই মোটা, আমার ভাই একদম টিনটিনে রোগা আমার বাবার মতো। ভাই মাকে একদম তুলে ধরে রয়েছে, আর যেখানটায় তুলে ধরে রয়েছে পাশে একটা জানলা ছিল। পাশের বাড়ি কাকু দেখে তাড়াতাড়ি করে চিল্লামিল্লি করে আরও দুটো লোক ডেকে ঘরে ঢুকে ভাইকে ছাড়ায়। ভাই তখন চিৎকার করছে, ভাইয়ের চোখ মুখ অন্যরকম, মাঝে মাঝে আবার হাসছে, মাঝে মাঝে আবার কাঁদছে। ভাই কি করছে ও নিজেও জানে না। আমাদের সবার পায়ের থেকে মাটি সরে যাচ্ছে। বিকেলে বাড়ি এসে দেখলাম বাড়ির সামনে প্রচণ্ড ভিড়ে ভিড়। মা বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাবা দৌড়ে গিয়ে দেখলো ভাই একটা ঘরের মধ্যে বন্দি, পাড়ার লোকেরা ওকে বন্দি করেছে। ভাই ঘরের ভিতরে সব কিছু ভাঙচুর করছে, চিল্লাচ্ছে আর নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। টিভিটাকে প্রচণ্ড জোরে ভাই ঘরের ভেতরে বাড়ি দিল, আর শুধু একটা কথাই ভাই বলছে, মরবে, সবাই মরবে, এই গ্রামের এক এক করে সবাই মরবে, সবাই। ভাইয়ের ওই হাসি এখনো পর্যন্ত আমার মনে আছে, আমার শুনলে এখনো কাটা দেয় গায়ে। যাই হোক, আমি বাইরে থেকে কন্টিনিউ দেখছি ভাই না অন্যরকম বিহেভিয়ার করছে। আমি আমার ভাইকে চিনতে পারছি না। একজন পুরোহিত বাড়িতে আসেন, আমার বাবা তাকে ডেকে আনেন, পাড়ার লোক সবাই মিলে গিয়ে উনি কোনো রকম আমার ভাইকে ঠিক করে দেয়। বলে উনি নাকি ওই আত্মাটাকে নিজের বোতলে বন্ধ করেছে। আসলে আমার ভাই ওই দিঘির মধ্যে বল খুঁজছিল, বল খুঁজতে খুঁজতে ভাইকে ওখান থেকেই একটা রক্ত চোষা ধরে। ওনাকে খুব সাংঘাতিক একটা জিনিস, কিন্তু ওই ওঝা বা পুরোহিত আমরা যাই বলি, উনি নাকি ওই আত্মাটাকে নিজের বোতলে বন্ধ করে নিয়েছে। যাই হোক, আমাদের তো অত ভেবে লাভ নেই, আমরা ওনাকে ওনার পাওনা গন্ডা সব দিয়ে দিলাম, ভাইও সুস্থ। যদি গল্পটা এখানেই শেষ হয়ে যেত হয়তো এত কিছু হতো না। দুদিন পরে খবর এলো ওই পুরোহিত মারা গেছেন। আমরা ভাবলাম হয়তো বয়স হয়েছিল তাই মারা গেছে, কিন্তু জিনিসটা আরও বাড়তে থাকলো। রাতের বেলা ঠিক যেদিন পুরোহিত মরে গেল তার পরের দিন থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম, রাত 12:30 একটায় আমাদের পাড়ায় প্রায় চিৎকার চেঁচামেচি হচ্ছে। পরের দিন সকালে উঠে শুনছি কেউ না কেউ গ্রামে মারা যাচ্ছে, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ আবার নাকি জলের মধ্যে ঝাঁপ দিয়ে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সবকটা ঘটছে ওই যে দিঘি, ওই দিঘির ওখানেই। মানে কেউ যদি গলায় দড়ি দেয়, ওই দিঘির পাড়ে যেই গাছটা রয়েছে তাল গাছ, সেই তাল গাছে ঝুলছে। কেউ যদি জলে পড়ে মারা যাচ্ছে, সে ওই দিঘির জলেই পড়ে মারা যাচ্ছে। কেউ আবার নিজের মাথা ঠুকে ঠুকে মারা যাচ্ছে। প্রায় রাতে না এরকম মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, আর প্রায় কেউ মারা যাচ্ছে। সবাই নানান রকম আলোচনা করছে, কিন্তু আমার মাথায় অন্য কিছু চলছে। যেহেতু বাবা মা একটা ঘরে শোয় আর আমি আর ভাই আরেকটা ঘরে শুই, আমি আর ভাই যেই ঘরটায় শুই সেই ঘর থেকে আমাদের মানে সদর দরজা একদম সামনে। যাই হোক, আমার না মাথায় একটা জিনিস চলছিল। আমি মোবাইল ঘাঁটছিলাম কম্বলের তলায় ঢুকে, ঠিক 12:30 একটা বাজে। আমার মনে হলো ভাই কম্বলটা সরিয়ে উঠে গেল, দরজাটা খুললো। আমি চুপচাপ শুয়ে দেখছি ভাই কোনো দিকে না তাকিয়ে সিধা হাঁটতে থাকলো। আমি বাবা মাকে ডাকার সময় পেলাম না, তবুও আমি ভাবলাম যদি কিছু দুর্ঘটনা ঘটে। আমি দৌড়ে বাবার ঘরে গেলাম, বাবাকে গিয়ে একদম ইশারা দিয়ে বললাম, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না বাবা, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো।
আমি পেছন করতে থাকলাম। আমাদের পাশের বাড়ির এক কাকু আছে, কাকুর নাম দীনেশ কাকু। উনি আমাদের খুবই ভালোবাসে। আমি তাড়াতাড়ি ওনাকেও ডাকলাম, ভাইয়ের পিছু করতে থাকলাম আমরা তিনজন মিলে। দেখলাম ভাই আমাদের গ্রামের একদম শেষ বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করে শেষ বাড়িটা থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটার চোখগুলো বড় বড়, ভাইকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে। কিন্তু ভাই আবার হাঁটতে শুরু করলো, আর ওই লোকটা ভাইয়ের পেছন 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 যেতে শুরু করলো। আমরাও পেছন করছি। গিয়ে দেখলাম একদম ওই দিঘির সামনে গিয়ে ভাই দাঁড়িয়ে পড়লো, পেছনে লোকটাও। ভাই লোকটাকে একটা কথা বললো, একটা বাজে ভাষা দিয়ে একটা কথা বললো, আর তারপরে লাফ দিয়ে লোকটার ঘাড়ের মধ্যে একটা কামড় বসিয়ে দিল। লোকটা চিৎকার করতে করতে মাটিতে গড়িয়ে পড়ছে। আমরা তিনজন খালি দেখছি কি হচ্ছে। তারপরে লোকটাকে কানে কানে বলল আমার ভাই, যা গলায় দড়ি দে। লোকটা একটা দড়ি নিল, দড়ি নিয়ে গাছের সাথে বাঁধতে শুরু করলো। গলায় বাঁধলো, আমরা গিয়ে ধরে নিলাম। আমরা বললাম, দাঁড়াও, কি হচ্ছে এগুলো? ভাই আমাদের দেখে প্রচণ্ড রেগে গেল। ও যেমন পশু দৌড়ায় না, কোনো কুকুর বা বিড়াল, ও চার পায়ে দৌড়াতে দৌড়াতে একদম আমাদের বাড়ির দিকে চলে গেল। লোকটা হুঁশে নেই, লোকটা জ্ঞান হারিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। পরের দিন লোকটার বাড়ির লোক খুব কান্নাকাটি করছে, কিন্তু আমরা যেহেতু লোকটাকে ফিরিয়ে আনি, ওরা খুব অবাক হয়। পাড়ার সবাই একদম আমাদের নিয়ে জানা তাই কথা বলছে। তখন দীনেশ কাকু আমাদের একজন বুদ্ধি দেয়। আমরা কলকাতা থেকে একজন বড় ওঝা ডেকে আনি। উনি আমাদের বাড়িতে এসে প্রথম ভাইয়ের দিকে তাকায়, তাকিয়ে বলে, এ বহু শক্তিশালী জিনিস, একে ছাড়াতে গেলে আমাকে একদিন টোটাল যজ্ঞ করতে হবে। তোমার ভাইকে একটা শক্ত চেন দিয়ে বাঁধতে হবে, নাহলে এ আমাকেও মেরে ফেলবে, তোমাদেরও মেরে ফেলবে। সেই মতে উনি দীনেশ কাকুদের বাড়িতে থাকলো। পরের দিন রাত 12টার সময় উনি যজ্ঞে বসলো। ভাই যজ্ঞ হওয়ার 5 মিনিট আগে থেকে প্রচণ্ড চিৎকার করছে। ভাইকে আমরা একদম খাটের সাথে একটা মোটা লোহার চেন দিয়ে বেঁধে রেখেছি। ওর ওই চিৎকার আর গোঙানি মানে এখনও আমার মনে পড়লে বা আমার বাড়ির লোকের মনে পড়লে না গায়ে কাঁটা দিয়ে আসে সবার। প্রচণ্ড ভয়ানক। ও চিল্লাচ্ছে, গালি দিচ্ছে, আর খালি গুঙিয়ে যাচ্ছে, কাউকে ছাড়বো না, কাউকে না। ভাইকে আমরা টেনে যজ্ঞে বসাই। উনি আমার ভাইয়ের মাথা ধরে কিছু মন্ত্র পড়ে। অনেকবার ওকে রিকোয়েস্ট করে ছেড়ে দিতে, কিন্তু ওই আত্মাটা বলে, গ্রামের যতক্ষণ একটা লোকও বেঁচে আছে আমি কোথাও যাব না, তুইও আমায় ছাড়াতে পারবি না, সবাইকে মেরে নিয়ে যাব। প্রায় রাত 12:30 থেকে আমাদের যজ্ঞ চলে রাত 3টে অবধি। ভোরের আলো ফুটবে ফুটবে, সেই টাইমে আমার ভাই নিচে মাটিতে গড়িয়ে পড়ে। ওই আত্মাটাকে আবারও বোতলে বন্ধ করা হয়, কিন্তু উনি বলে ভোরের আলো ফোটার আগে ওই দিঘির সামনে গিয়ে এই বোতলটাকে আমাদের পুঁতে রাখতে হবে। আগের যে ওঝাটা ধরেছিল সেই ওঝাটা এই আত্মাটাকে বাড়িতে রেখে দিয়েছিল, সেই কারণে ওই কাচের বোতল ভেঙে বেরিয়ে এসে ওঝাটাকে মেরে দেয়। তো আমরা সেই মতোই ভোর হওয়ার আগে দিঘিটার সামনে গিয়ে ওই গাছের তলায় ওই বোতলটা পুঁতে দিই। যখন বোতল পুঁতছিলাম প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড বাতাস বইছিল। আমরা পুঁতে দেওয়ার পরে লাস্ট ভাইয়ের মুখে একটা আওয়াজ বেরায়, সেটা হয়, তোরা কেউ বাঁচবি না। শেষে আমরা ভেবেছিলাম গল্পটা এখানেই শেষ হয়ে যাবে। গল্পটা এখানেও শেষ হয় না। মানে গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু যেতে যেতে আমার ভাইয়ের থেকে একটা জিনিস নিয়ে যায়, আমার ভাইয়ের কথা বলার শক্তি। আজও আমার ভাই কথা বলতে পারে না। আমার ভাই সেদিন থেকে বোবা হয়ে যায়, ওই ইশারায় কথা বলে। ওর অনেক বড় ক্ষতি করে যায় ওই রক্তচোষা। তারপরে 2025-এ আমরা ওই গাছটাকে কেটে ফেলি। দেন গ্রামের লোক এখনও 6:30 7টার পরে ওই দিঘিটার পাশে যায় না। নাম করা একটা জায়গা, তাই জায়গাটার নাম নিচ্ছি না। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার শ্রোতাদের পড়ে শুনিও। প্রথমে বলি, কৌশিক দা, যদি এরম গল্প আরও থেকে থাকে অবশ্যই লিখে পাঠিও। আমি আশা করছি তোমার গল্প আমার শ্রোতাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, যদি সত্যিই তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও কেরম লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, জানিও গল্পটা কেরম হলো।
আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। আজকের জন্য এইটুকু। ফিরে আসবো নতুন কোনো ভয় নিয়ে, নতুন কোনো ভয়ের দৃশ্য নিয়ে। কারণ ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।